অর্থনীতি এমন এক বিষয় যার সঙ্গে আমাদের প্রতিদিনের জীবনের একটা সম্পর্ক রয়েছে। তবে এর পাশাপাশি অর্থনীতির সঙ্গে কিন্তু প্রতিযোগিতামূলক পরীক্ষাতেও একটা সূক্ষ্ম যোগ থাকে। এই অর্থনীতি বিষয়টার সঙ্গে কারোর পরিচয় ঘটে স্কুল বা কলেজ স্তরে, কারোর আবার একেবারে সরকারি চাকরির প্রস্তুতি পর্বে গিয়ে। ব্যতিক্রম নয় ডাব্লিউবিসিএস পরীক্ষা। আজ ডাব্লিউবিসিএস মেন্সে ইকোনমিক্স সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন পশ্চিম মেদিনীপুরের ডেপুটি ম্যাজিস্ট্রেট ডেপুটি কালেক্টর রজনীশ কুমার যাদব। এবিপি লাইভে আপনাকে স্বাগত। ডাব্লিউবিসিএস এ 8 থেকে 9টা সাবজেক্ট পড়তে হয়, কিন্তু আমার যে ধারণা আছে ওর মধ্যে ইকোনমিক্স হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ সাবজেক্ট। বেশ রাজনীশ, আপনার কাছে সবার প্রথমে যে প্রশ্নটা আসবো, আপনি যেহেতু বলেন ইকোনমিক্স অন্যতম একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট, ডাব্লিউবিসিএস পরীক্ষায় ঠিক কতটা গুরুত্বপূর্ণ এই বিষয়টা, সেটা যদি আপনি একটু আলোচনা করেন ছাত্রছাত্রীদের জন্য। এটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস আছে যেটা আমাদেরকে মনে রাখতে হবে, যে অ্যাটলিস্ট 9টা সাবজেক্ট ওখানে পড়তে হবে। তো এর মধ্যে ইকোনমিক্সকে আমি বলছি যে ইকোনমিক্স হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। কেন কি, ওখানে 3-4টে কারণ আছে। সব থেকে প্রথম কারণ, প্রিলিমসের যে প্রিলিমসটা আমরা দিই সেখানে 25 কোয়েশ্চেন সরাসরি ইকোনমিক্স থেকে থাকে, আর মেন্সে 100 নম্বর ইকোনমিক্স থেকে থাকে। আর তৃতীয় যেটা মেন কারণ হচ্ছে ইকোনমিক্সের গুরুত্ব দেওয়ার চেয়ে ল্যাঙ্গুয়েজ পেপার যেটা দুটো থাকে, ইংরেজি আর একটা ভার্নাকুলার পেপার, সেখানে 5টা করে কোয়েশ্চেন থাকে, আর বেশিরভাগ ইকোনমিক্স রিলেটেড কোয়েশ্চেন থাকে। যখন আমাদের ইকোনমিক্সের কনসেপ্টটা পুরো ক্লিয়ার থাকবে, সেক্ষেত্রে আমরা ওটা তো পুরোপুরি সাবজেক্টিভ হচ্ছে ল্যাঙ্গুয়েজ পেপারটা, সেখানে আমরা ভালো করে, যদি আমাদের কনসেপ্ট আছে তো ওখানে ভালো করে আমরা লিখতে পারবো আর ভালো মার্কস তুলতে পারবো। প্রত্যেক স্টুডেন্ট বা অ্যাসপিরেন্টের একটা কোয়েশ্চেন থাকে যে স্যার আমরা কিভাবে সাবজেক্টিভ পেপারে মার্কস তুলতে পারবো। তো আমি বলছি, যখন একটা ইকোনমিক্সের উপর কোয়েশ্চেন থাকে, ফর এক্সাম্পল যে এই কোভিড, এখন কোভিড সময় চলছে, কোভিডের কি কি প্রভাব পড়েছে আমাদের ভারতীয় অর্থনীতির উপর, বা কিভাবে ভারতের অর্থনীতির ইম্প্যাক্ট হয়েছে কোভিড নিয়ে, তো সে এর উপরে কোয়েশ্চেন যদি জিজ্ঞেস করেছে, তো আমাদেরকে ইকোনমিক্স কনসেপ্টটাকে ভালো করে বুঝতে হবে। তারপরেই আমরা ওখানে ভালো করে ডিসক্রাইব করতে পারবো যে কোভিডের কি কি নেগেটিভ ইম্প্যাক্ট হয়েছে আমাদের অর্থনীতির উপর। তো আমি মানে একটা মেন্সের যে পেপার হচ্ছে সেখানে হচ্ছে, কিন্তু এই দুটো ল্যাঙ্গুয়েজ পেপারের ইকোনমিক্সের খুব গুরুত্বপূর্ণ রোল থাকে। তাই ডাব্লিউবিসিএস এর আমি বলবো ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট সাবজেক্ট হচ্ছে ইকোনমিক্স। বেশ, ব্যাংকিং সিস্টেম ইকোনমিক্স এর একটা অংশ, এটা আমরা সবাই জানি। নট অনলি ডাব্লিউবিসিএস এক্সাম, কিন্তু আমরা ব্যাংকিং সিস্টেমটা একটা আমাদের ভারতীয় অর্থনীতির একটা অন্যতম অংশ। সেখানে দাঁড়িয়ে এই ব্যাংকিং সিস্টেম, এই বিষয়টার ঠিক মানে কিভাবে পড়তে হবে ডাব্লিউবিসিএস এর ক্ষেত্রে, কিভাবে পড়াটা তারা শুরু করবে? ব্যাংকিং আমরা মানে একটা সাধারণ মানুষ প্রতিদিন ব্যাংকে যায়, কিন্তু ওরা ব্যাংকিং সিস্টেমটা বোঝে না। কিন্তু আমাদের অর্থনীতিতে ব্যাংকিং সিস্টেম হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পিলার। তো এই ইম্পর্টেন্ট পিলারকে বোঝার জন্য আমাদেরকে মানে কয়েকটা ভিডিও আছে, কয়েকটা বই আছে যেটাকে ফলো করা হয়। সব থেকে বেসিক বই হচ্ছে ক্লাস 12-এর ইন্ডিয়ান ইকোনমিক্স, ইন্ডিয়ান ম্যাক্রো ইকোনমিক্স। সেখানে ব্যাংকিং এর উপর পুরো 2টো চ্যাপ্টার ভালো করে দেওয়া আছে, যে বেসিক বলা হয় যে ব্যাংকিং হচ্ছে একদম ফাউন্ডেশন, ইন্ডিয়ান ইকোনমিক্সের একদম ফাউন্ডেশন হচ্ছে ব্যাংকিং সিস্টেম। তো সেই ফাউন্ডেশনকে আমাদেরকে পড়তে হবে ক্লাস 12 এনসিইআরটি ইন্ডিয়ান ম্যাক্রো ইকোনমিক্সে। আর সেখানে আমি কয়েকটা কোয়েশ্চেন বলবো এখানে, যে ব্যাংকিং এর উপর কি ধরনের কোয়েশ্চেন জিজ্ঞেস করে ডাব্লিউবিসিএস এ। ব্যাংকিং এর কয়েকটা রিজার্ভ থাকে, যেটা আমরা কয়েকবার শুনেছি, ক্যাশ রিজার্ভ রেশিও, এসএলআর। তো এটা কি আছে, এর রিজার্ভের মধ্যে কত পার্সেন্টেজ থাকে, সেই সব আমাদেরকে মনে রাখতে হবে। আর সেই সব আমাদেরকে বুঝতে হবে যে এই যে সিআরআর আছে, এসএলআর আছে, এর কি অবজেক্টিভ আছে। তো শুধু আমাদেরকে উপর বা এই পড়ে বেরিয়ে যেতে হবে না যে হ্যাঁ সিআরআর এসএলআর কি আছে, ওর মেজর অবজেক্টিভটা কি আছে, কেন ওটা বানানো হয়েছে। এরপর আমাদের ব্যাংকিং কবে জাতীয়করণ হয়েছে, ব্যাংকিং এর রকম ব্যাংকিং সিস্টেম আছে, কত ধরনের ব্যাংক আছে, কমার্শিয়াল ব্যাংক, শিডিউল কমার্শিয়াল ব্যাংক, রুরাল রিজনাল রুরাল ব্যাংক, কোঅপারেটিভ ব্যাংক। তো যত ধরনের ব্যাংকের আমাদের সিস্টেম
মনে রাখতে হবে এখানে, কারণ কি ব্যাংকিং থেকে প্রত্যেক বছর 8 থেকে 10 কোয়েশ্চেন জিজ্ঞেস করে WBCS এ। তো এই 8 থেকে 10 কোয়েশ্চেন যদি আমরা ভালো করে ওখানে উত্তর দিতে পারি তো আমাদের বেশ একটা অ্যাডভান্টেজ থাকবে। তাই ব্যাংকিংটা হচ্ছে একদম পুরোপুরি ফাউন্ডেশন অফ দ্য ইন্ডিয়ান ইকোনমি। তো এটা আমাদেরকে ভালো করে পড়তে হবে। আর ওর একদম বেসিক বই হচ্ছে ক্লাস 12 ইন্ডিয়ান ম্যাক্রো ইকোনমিক্স। সেখান থেকে আমরা যত ধরনের টার্মস গুলো রিলেটেড আছে ব্যাংকিং সিস্টেম থেকে সব পেয়ে যাব, সব ভালো করে ডিসক্রাইব আছে। তো সবাই স্টুডেন্ট যারা প্রস্তুতি নিচ্ছে তাদেরকে বলবো ওই এনসিইআরটি থেকে চালু করো। ব্যাংকিং সিস্টেম ছাড়াও আমাদের দেশে তো এমন অনেক অংশ আছে আমরা জানি যেগুলো নন ব্যাংকিং সিস্টেম। তো ডাব্লিউবিসিএস পরীক্ষাতে এই নন ব্যাংকিং সিস্টেমের কাজ কি, সেটা কি মনে রাখা খুব ইম্পর্টেন্ট? আপনার সাজেশন কি হবে এই ক্ষেত্রে? এনবিএফসি ওটাকে বলা হয়, নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল কোম্পানিজ। তো যেভাবে একটা কয়েনের দুটো মুখ হয়, তো সেইভাবে আমাদের ভারতীয় অর্থনীতির দুটো মুখ আছে, একটা ব্যাংকিং সিস্টেম, একটা হচ্ছে এনবিএফসি, নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল কোম্পানিজ। এটা আমাদের ভারতবর্ষের নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল কোম্পানিজ অনেকগুলো আছে, সবাইকে মনে রাখতে হবে না, কিছু কিছু ইম্পর্টেন্ট আছে। যেভাবে আমরা রাস্তার উপর দেখি যে টাটা ফাইন্যান্সিয়াল কোম্পানিজ গুলো আছে, মাহিন্দ্রা ফাইন্যান্সিয়াল কোম্পানিজ গুলো আছে, সেসব হচ্ছে নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন। আমাদেরকে মনে রাখতে হবে এটা ব্যাংকিং সিস্টেম থেকে কিভাবে ডিফারেন্ট আছে। ওইখানে কয়েকটা ফাংশন আছে যেটা ব্যাংকিং সিস্টেমকে দেওয়া হয়েছে কিন্তু এনবিএফসি কে দেওয়া হয়নি। এনবিএফসি কিভাবে একটা রেজিস্টার্ড কোম্পানির মধ্যে একটা রেজিস্টার্ড সোসাইটির অ্যাক্ট আছে, সেখানে আমাদেরকে জড়িত করতে ওটা নতুন চালু করতে পারবো। কিন্তু ব্যাংকিং সিস্টেম আরবিআই থেকে ডাইরেক্ট রিলেটেড আছে, কোন বডি কাকে কন্ট্রোল করে, কিভাবে ওর কন্ট্রোলিং পাওয়ার দেওয়া আছে, ওর পর কি কি ফাংশন দেওয়া আছে, কি কি হাউ দিস এনবিএফসিজ আর ইম্পর্টেন্ট ইন দ্য সেন্স কি ওখানে আমাদের এনবিএফসি যতগুলো নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল কোম্পানি আছে ওটা মেনলি কাজ হচ্ছে লোন দেওয়ার, আর ব্যাংকের যেটা কাজ হচ্ছে ডিপোজিট অফ মানি। এই সব ছোট ছোট জিনিসকে মনে রাখতে হবে, কেন কি যেহেতু ডাব্লিউবিসিএস একটা খুব প্রিমিয়ার সার্ভিস বা খুব প্রিমিয়ার কম্পিটিটিভ এক্সাম, তো সেখানে এই ছোট্ট ছোট্ট জিনিস ওরা জিজ্ঞেস করেন যে হ্যাঁ হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ব্যাংকিং সিস্টেম নন ব্যাংকিং সিস্টেম, বা কিভাবে এদের ফাংশনটা ডিফারেন্ট আছে, সেই সব নিয়ে আমাদেরকে একদম ভালো করে পড়তে হবে। যেভাবে আগে আমি বললাম ব্যাংকিং আর নন ব্যাংকিং এই দুটো পিলার আছে, দুটো একদম সোজাসুজি সাথে চলে, তো সেই সব জিনিসকে আমাদেরকে মনে রাখতে হবে, কেন কি নন ব্যাংকিং সিস্টেম থেকেই প্রত্যেক বছর 3-4টে কোয়েশ্চেন থাকে। বেশ, এবার একটু বাজেটের দিকে আসি। কেন্দ্র এবং রাজ্য, প্রত্যেকটি রাজ্য এবং পাশাপাশি কেন্দ্রীয় সরকার তো বটেই প্রতি বছর বাজেট ঘোষণা করে, আমরা জানি নির্দিষ্ট সময় তারা বাজেট ঘোষণা করে। ডাব্লিউবিসিএস মেন্স ইকোনমিক্স এই বাজেট তার কতটা প্রভাব রয়েছে এই বিষয়ের উপর? সেন্ট্রাল গভর্নমেন্ট প্রত্যেক বছর ওই ফেব্রুয়ারি শেষ দিকে প্রায় বাজেট ঘোষণা করে। প্রত্যেক বাজেটে নতুন নতুন স্কিম থাকে, এই স্কিমগুলোকে আমাদেরকে মনে রাখতে হবে। এই স্কিমের উপর কয়েকবার সরাসরি কোয়েশ্চেন জিজ্ঞেস করে। এরপর এই স্কিমের কয়েকটা প্রভিশন থাকে বা এজ লিমিট, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেটাকে বলা হয়, তো সেই সব প্রভিশনগুলোকে আমাদেরকে মনে রাখতে হবে, কেন কি কোয়েশ্চেনটা এই প্রত্যেক বছর যেটা আমরা দেখছি বা অ্যানালাইজ করছি, ইকোনমিক্স একটু কনসেপচুয়াল কোয়েশ্চেন জিজ্ঞেস করছে, ডাইরেক্ট কোয়েশ্চেন না জিজ্ঞেস করে একটু কনসেপ্টে ধরে কনসেপ্টের দিকে যাচ্ছে পিএসসি। তো এই যে কনসেপ্টটা হচ্ছে সেখানে আমাদেরকে প্রভিশনগুলো মনে রাখতে হবে, কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে, ওই এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে কত কত টাকা কাকে কাকে দেওয়া হবে, সেই সব জিনিস স্কিম মেজর হচ্ছে স্কিম, যে বাজেটের স্কিমগুলো থাকে ওটা আমাদেরকে মনে রাখতে হবে। এরপর বাজেটে কি হয় কি ওর আমাদের কনস্টিটিউশনের কয়েকটা আর্টিকেল অলট করা হয়েছে শুধু বাজেটের জন্য, সেই আর্টিকেলগুলোকে মনে রাখতে হবে। এরপর বাজেট পার্লামেন্টে কি করে পাস হয় ওর কয়েকটা পদ্ধতি আছে, কয়েকটা স্টেপস আছে যেটা আমাদেরকে মনে রাখতে হবে। তো সেই সব কোয়েশ্চেন মেনলি বাজেট থেকে থাকে। আর এই বাজেট নিয়ে, বাজেট যেহেতু প্রত্যেক বছর চেঞ্জ হয়, তো এই বাজেট নিয়ে আমাদেরকে একদম আপ টু ডেট থাকতে হবে।
কি হয়, কয়েকবার পার্সেন্টেজ চেঞ্জ হয় যে হ্যাঁ এই পার্সেন্টেজ টাকা এই ডিস্ট্রিক্ট বা এই স্টেটগুলো পাবে, সেটাও বাজেটে মেনশন করা হয়। তো সেই সব পার্সেন্টেজ বা ডাটাগুলোকে আমাদেরকে মনে রাখতে হবে। আর বাজেট থেকেও মোটামুটি 10 কোয়েশ্চেন প্রত্যেক বছর থাকে। তো এই বাজেট হচ্ছে আমাদের ভারতীয় মানে ইন্ডিয়ান ইকোনমিক্স এর একটা খুব গুরুত্বপূর্ণ পার্ট, যেটা WBCS এ জিজ্ঞেস করে।